নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে যে WBCS, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে এক্সাম প্রতিটি বছর যে নেওয়া হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নেয়। সেই এক্সামে আমরা জানি যে প্রিলিমিনারি এক্সাম হয় 200 নম্বর এবং তারপরে হচ্ছে মেন এক্সাম হয়। মেন এক্সামের সময় অপশনাল পেপার আমাদের নিতে হয়। তাই আমি এখানে হেডিং দিয়েছি সিলেবি ফর অপশনাল পেপার অফ মেন এক্সামিনেশন। মূলত অপশনাল পেপার যারা হিস্ট্রি নিতে চাও বা হিস্ট্রি নেবে বলে তার ইচ্ছা প্রকাশ করছো বা নিয়েছো, তাদের জন্য আমি আজকে ভিডিওটা এনেছি। ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে অপশনাল পেপারে, সেই সিলেবাসটা আমি মূলত আলোচনা করব। এটা যারা এই ভিডিওটা সব থেকে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যারা হিস্ট্রি অপশনাল নেবার জন্য মানে মাইন্ডটা সেট আপ করেছো এবং যারা হিস্ট্রি অপশনালের সিলেবাসটা জানতে চাও, সেই জন্য অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটা এনেছি। দেখো, হিস্ট্রি অপশনালে দুটো পেপার পড়তে হবে। WBCS এক্সামে হিস্ট্রি অপশনালে দুটো পেপার পড়তে হবে। একটা কি করতে হবে অপশনাল পেপারে, একটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া। অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া এটাকে পেপার 1 হিসেবে ধরা হচ্ছে। আর একটা ধরা হচ্ছে যে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া ছাড়া আরেকটা পেপার হচ্ছে যে মডার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পেপার 2 হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, পেপার 1 এবং পেপার 2 বুঝে গেল। আজকে আমি এখানে যেটা আলোচনা করব, মনে রাখবে যে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া অর্থাৎ পেপার 1 এর যে সিলেবাসটা রয়েছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া, প্রাচীন এবং মধ্যযুগে ভারতবর্ষ, এই সিলেবাসটা আমি আজকে আলোচনা করব। কিভাবে আলোচনা করব, তোমাদের যে ইউনিট এ এবং ইউনিট বি, ইউনিট এ এবং বি সিলেবাসটা প্রতিটি ইউনিটে এস ইউনিটগুলোকে সাজানো হয়েছে, বি ইউনিটগুলোকে সাজানো হয়েছে। এই সিলেবাসটা আজকে আমি বলবো, প্রত্যেকটি চ্যাপ্টার নাম বলবো এবং বাংলাতে আমি সিলেবাসটা একটু এক্সপ্লানেশন করার চেষ্টা করবো, যাতে তোমরা খুব সহজভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমরা ইংলিশটা তো তোমার কাছে সিলেবাসটা রয়েছে বা তোমাদের ডাউনলোড করা রয়েছে। তোমরা এই সিলেবাসটা আমি যখন বলবো তোমরা সিলেবাসটা নিজের হাতে রাখবে এবং দেখবে। এছাড়া আমাদের একটা স্ক্রিনেও দেখানো হচ্ছে, আমাদের সিলেবাসটা দেখবে স্ক্রিনে দেখানো হবে। সেই স্ক্রিনে সিলেবাসটা তোমরা দেখতে পারো, তাহলে অনেকটা দেখবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। আর প্রসঙ্গত বলি যে WBCS এ অপশনাল পেপার হিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট বা নেওয়া কতটা যুক্তিযুক্ত, এই নিয়ে আমরা ভিডিও একটা আনবার চেষ্টা করব তোমাদের কাছে। আর একটা বিষয় বলি যে WBCS এর মেন এক্সাম সিলেবাস বা মেন এক্সামের সিলেবাস কীভাবে, মেন এক্সামে হিস্ট্রি ইম্পর্টেন্ট বিষয় এবং ইতিহাসের কোন কোন দিকগুলো ইম্পর্টেন্ট, এই নিয়েও পরবর্তীকালে আমরা একটা করে ভিডিও নিয়ে আসবো। যারা WBCS এর জন্য প্রিপারেশন নিতে যারা থাকছো বা নেবার জন্য প্রস্তুত হচ্ছ, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করবে। এবং তোমার বন্ধু যারা মোটামুটি তোমাদের সঙ্গে আলোচনা করছেন যে WBCS এক্সামের জন্য প্রিপারেশনের জন্য, তাদেরকেও তোমরা অবশ্যই শেয়ার করে দিতে পারো। তাহলে কিছুটা হলেও তোমাদের আমি বলতে পারি যে উপকৃত তোমরা হবে। যাই হোক, আমি এবারে বিষয়ে যাই। তোমাদের স্ক্রিনে সিলেবাসটা দেখানো হচ্ছে, দেখো অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া এবং অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া। দেখো ইউনিট 1, এই সিলেবাসগুলো আমি প্রত্যেকটা ইউনিট 1 এর যে সোর্সেস থেকে শুরু হয়েছে ইউনিট 1গুলো আমি 1, 2, 3 এইভাবে আমি আলোচনা করার চেষ্টা করছি। যাই হোক, লেটস গো। দেখো অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া ইউনিট 1 1 নম্বর সিলেবাসে দেখো রয়েছে সোর্সেস, অর্থাৎ যে আমাদের ইতিহাসের উপাদানগুলো কি কি। ইতিহাসের উপাদানগুলোকে আমরা মূলত আমরা কয়েকটা ভাবে ভাগ করি। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস। দেখো তোমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে কি কি উপাদানগুলো গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো আমরা দেখব। যে সেই জায়গাগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কতটা গুরুত্বপূর্ণ, এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
এপিগ্রাফি, দেখো তোমাদের সিলেবাসে রয়েছে এপিগ্রাফি, নিউমিক্সম্যাটিক্স রয়েছে না, এই এপিগ্রাফি অর্থাৎ লিপি উত্তীর্ণ বিদ্যাকে বলা হচ্ছে এপিগ্রাফি, আর মুদ্রা উত্তীর্ণ সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে নিউমিসম্যাটিক্স। অর্থাৎ মুদ্রা এবং লিপি এই দুটো পার্ট সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা গুরুত্ব দেবে। এছাড়া লিটারারি সোর্সেস অর্থাৎ সাহিত্যিক উপাদানগুলো, বিশেষ করে বায়োগ্রাফি জীবনীগুলো, রিলিজিয়াস লিটারেচার অর্থাৎ ধর্মীয় যে সাহিত্যগুলো রয়েছে, ক্রিয়েটিভ লিটারেচার রয়েছে, সায়েন্টিফিক যে লিটারেচার এগুলো রয়েছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ লিটারেচার, রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এইগুলো তোমরা গুরুত্ব দেবে। আর একটা উপাদান রয়েছে যেটা হচ্ছে ফরেন অ্যাকাউন্টস, অর্থাৎ ফরেন অ্যাকাউন্টস মানে বিদেশি লেখকদের যে বিবরণ, এই বিবরণগুলোর সাহায্যে আমরা ভারতবর্ষের ইতিহাস, কি ইতিহাস আমরা জানতে যাচ্ছি, কোন রাজার নাম জানতে পারছি। যেমন আমি একটা উদাহরণ দিই, গ্রিক, দেখো তোমাদের রয়েছে গ্রিক দেওয়া, অর্থাৎ গ্রিক যেমন একটি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে মেগাস্থেনিসকে নাম আসবে, গ্রিক একজন পর্যটক ছিলেন মেগাস্থেনিস, তিনি ভারতবর্ষ সংক্রান্ত একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, তার নাম ইন্ডিকা। এই ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারছি না, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল জানতে পারছি। অর্থাৎ এই গ্রিক লেখক, রোমান লেখক, চাইনিজ লেখক, আরব লেখক, এদের বিভিন্ন লেখাগুলো থেকে কিভাবে আমরা ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন তথ্যগুলো জানতে পারছি, সেই সংক্রান্ত আমাদের এখানে আলোচনা করতে হবে বা আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে সোর্সটা বুঝতে পারলে, আর্কিওলজিক্যাল সোর্স, লিটারারি সোর্স এবং ফরেন অ্যাকাউন্টস, এই তিনটে হচ্ছে পয়েন্টস। নেক্সট দেখো 2 নম্বরে রয়েছে দ্য হরপ্পান সিভিলাইজেশন। সবাই এটা নাম শুনেছো তোমরা, যে হরপ্পা সভ্যতা, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সভ্যতা আমরা জানি। এই হরপ্পা সভ্যতায় কি বিষয়গুলো পড়তে হবে, এই সময়কালটা এখানে 3rd to 2nd মিলেনিয়াম BCE দিয়েছে, দেখো অরিজিন, ডেট, এক্সটেন্ট, ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তোমাদের এখানে পড়তে হচ্ছে যে হরপ্পা সভ্যতার উৎপত্তি কিভাবে হয়, তার তারিখ নিয়ে যে বিতর্ক, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি, তার পতনের কারণ, তার গুরুত্ব কি, হরপ্পা সভ্যতায় শিল্প এবং স্থাপত্য শিল্পে কতটা উন্নতি হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। 3 নম্বর দেখো তোমাদের যেটা রয়েছে, 3 নম্বর ইউনিটে যেটা রয়েছে, দ্য আয়রন এজ ইন ইন্ডিয়া, ভেদিক সোসাইটি অ্যান্ড দ্য মেগালিথিক কালচার। অর্থাৎ ভারতবর্ষের যে লৌহযুগ, এই লৌহযুগ সম্পর্কে পড়তে হচ্ছে, বৈদিক সোসাইটি সম্পর্কে পড়তে হচ্ছে এবং মেগালিথিক কালচার সম্পর্কে পড়তে হচ্ছে। দেখো আমরা জানি যে বৈদিক সাহিত্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা আমরা যে বৈদিক যুগ বলি, এই যুগটাকে আমরা দুটো ভাগের সময়কাল অনুযায়ী ভাগ করছি। আমি দেখবে এগুলো পড়াবো পরবর্তীকালে তোমাদের। একটা হচ্ছে ঋগ্বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। ঋগ্বৈদিক যুগের সময়কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, পরবর্তী বৈদিক যুগ হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে চলে আসছে তোমার বৈদিক পিরিয়ডের তোমার সমাজ, অর্থনীতি, রাজনীতির পরিচয়। পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রেও সেটা ঋগ্বৈদিক, পরবর্তী বৈদিক যুগ, দুটো বৈদিক যুগেরই সমাজ, অর্থনীতি, রাজনীতির পরিচয়, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এখানে এই চ্যাপ্টার আলোচনা আমরা করব। 4 নম্বর অধ্যায়ে যেটা তোমাদের রয়েছে, যেটা হচ্ছে পিরিয়ড অফ মহাজনপদস। অর্থাৎ আমাদের এখানে পড়তে হবে যে ফরমেশনস অফ টেরিটোরিয়াল স্টেটস। অর্থাৎ বিভিন্ন যে খ্রিস্টপূর্ব 6শ শতকে যে বিভিন্ন আঞ্চলিক যে রাষ্ট্র, আঞ্চলিক যে রাজ্যগুলোর উত্থান ঘটল, সেই রাজ্যগুলোকে একত্রে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। সেই ষোড়শ মহাজনপদের বৈশিষ্ট্যগুলো কি, এখানে এই রাজ্যগুলোর মধ্যে কিছু কিছু রিপাবলিক্স ছিল, কিছু কিছু মোনার্চিস ছিল, অর্থাৎ কিছু কিছু প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল, কিছু কিছু রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, তাদের সম্পর্কে জানবো। স্প্রিড অফ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, অর্থাৎ জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রসার সম্পর্কে আমরা আলোচনা করব। রাইস অফ মগধের উত্থান সম্পর্কে আলোচনা করব, একদম নন্দস পর্যন্ত, নন্দ বংশ পর্যন্ত। ইরানিয়ান অ্যান্ড ম্যাসিডোনিয়ান ইনভেশনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট, অর্থাৎ ইরান এবং ম্যাসিডোনীয় যে আক্রমণ, ম্যাসিডোনীয়দের যে আক্রমণ এবং ভারতবর্ষে তার কতটা প্রভাব, এই সম্পর্কে আমরা আলোচনা করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি চেষ্টা করছি যতটা পারা যায়। 5 নম্বরে যেটা রয়েছে দ্য মৌরিয়ান যে এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য,
এই মৌর্য সাম্রাজ্যের মধ্যে তোমাদের যেটা পড়তে হচ্ছে যে ফাউন্ডেশনস অফ দ্য মৌর্য এম্পায়ার, মৌরিয়ান এম্পায়ার, অর্থাৎ তোমার মৌর্য সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, কার দ্বারা, চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে। সেই সময়কালে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি হচ্ছেন কৌটিল্য। কৌটিল্য একটা বিখ্যাত গ্রন্থ যে অর্থশাস্ত্র, তার সম্পর্কে আলোচনা হবে। অশোক এবং কনসেপ্ট অফ ধর্ম, অশোকের ধর্মনীতি, তার বিভিন্ন ধারণা, তার বিভিন্ন শিলালিপিগুলি, অশোকের সময় শাসন ব্যবস্থা, অর্থনীতি, স্থাপত্য শিল্প, ঠিক আছে, এবং শিল্পকলার পরিচয়, চিত্রকলার পরিচয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা এখানে করব। এবং লাস্ট হচ্ছে যে ডিসইন্টিগ্রেশনস অফ দ্য এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যে যে অবক্ষয়, অবলুপ্ত হচ্ছে, পতন হচ্ছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। 6 নম্বরে দেখা হয়েছে যে পোস্ট মৌরিয়ান পিরিয়ড, অর্থাৎ মানে মৌর্য পরবর্তী যুগে যেটা পড়ানো হচ্ছে। এখানে দুটো জায়গা পড়ানো, একটা উত্তর ভারত, একটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া, আর একটা হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতে। এই নর্থের ইতিহাসের মধ্যে পড়তে হচ্ছে শুঙ্গ বংশ, কাম্ব বংশ, ইন্দো গ্রিকের মধ্যে সম্পর্ক, কুষাণ, এগুলো ওয়েস্টার্ন যে ক্ষত্রপ রয়েছে সেই সম্পর্কে পড়তে হচ্ছে। আবার দক্ষিণ ভারত ইতিহাসের মধ্যে সাতবাহন রয়েছে, তারপরে তামিল স্টেটস অফ দ্য সঙ্গম, যত সঙ্গম এই সম্পর্কে পড়তে হচ্ছে, ঠিক আছে। এই সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। এই ছাড়া এই সময়কালে মানে মৌর্য যুগে কিভাবে মানে ল্যান্ড গ্রান্ট, সেই সময়কালে যে গিল্ড ব্যবস্থা গড়ে উঠছে, কি কি আরবান যে সেন্টারগুলো গড়ে উঠছে সেগুলো আলোচনা করতে হচ্ছে। সেই সময় কালচার, রিলিজিয়ান, এগুলো আমাদের পড়তে হচ্ছে। এবং এছাড়া আমাদের পড়তে হচ্ছে লিটারেচার, কালচার, আর্ট, আর্কিটেকচার, সায়েন্স, এই সমস্ত বিষয়গুলোকে এখানে আমাদের পড়তে হচ্ছে। 7 নম্বরে যেটা বলতে হচ্ছে গুপ্তজ বা কাট অফ, মানে আমাদের এখানে মূলত এখানে দেখো পড়তে হচ্ছে কি যে বোঝার চেষ্টা করবে যে গুপ্ত বংশ শ্রীগুপ্তের নেতৃত্বে কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত মৌর্য না, সরি, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত সেকেন্ড বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত পলিটি, তার শাসন ব্যবস্থা, তার অর্থনৈতিক কন্ডিশন কমন ছিল, গুপ্ত যুগের ল্যান্ড গ্রান্ট, গুপ্ত যুগের কাস্ট সিস্টেম, গুপ্ত যুগের পজিশন অফ ওমেন, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো কীভাবে গড়ে উঠছে, এবং সেই ইনস্টিটিউশনগুলো কী কী বিখ্যাত ইনস্টিটিউশনগুলো গড়ে উঠছে সেই সময়কালে, তাদের নাম, যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়, যেমন বিক্রমশিলা, যেমন হচ্ছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো গড়ছে সেগুলো পড়বে, ঠিক আছে। এবং সেই সময়কালে সায়েন্টিফিক যে লিটারেচার, আর্ট, আর্কিটেকচার, এই সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। এছাড়া আমাদের গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ পড়তে হচ্ছে, চেঞ্জেস ইন ট্রেড নেটওয়ার্ক, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কীভাবে একটা পরিবর্তন ঘটছে সেইগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে। এবং ইন্ডিয়া যেটা হচ্ছে ইন্ডিয়ান ফিউডালিজম, ইম্পর্টেন্ট, এটা খুব টপিক, মানে ইম্পর্টেন্ট টপিক এটা, যে ইন্ডিয়ান ফিউডালিজম, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে বলতে হচ্ছে। 8 নম্বরে চলে এসো দ্য পোস্ট গুপ্ত পিরিয়ড অ্যান্ড দ্য রাইজ অফ রিজিওনাল স্টেট, অর্থাৎ তোমাদের এখানে যেটা পড়তে হচ্ছে যে গুপ্ত পরবর্তী যুগ এবং বিভিন্ন আঞ্চলিক রাষ্ট্রের উত্থান, রাইজ অফ দ্য রিজিওনাল স্টেট, আঞ্চলিক রাষ্ট্রের উত্থান। এখানে অনেক বংশ তোমাকে পড়তে হবে, কর্দমাস বংশ, পল্লব বংশ, চালুক্য বংশ, পাল বংশ, সেন বংশ, রাষ্ট্রকূট বংশ, পরমার বংশ, চোল বংশ, হয়সল বংশ, পাণ্ডুজ বংশ, ঠিক আছে। এবং রিজিওনাল পলিটিক্সটা কিভাবে প্রবেশ করছে সেখানে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, লোকাল গভর্নমেন্ট, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, ইকোনমি, ট্রেড গিল্ডস, রিলিজিয়াস কেমন ছিল, এই বিষয়গুলো, মানে এই সমস্ত বিষয়গুলো পড়তে হচ্ছে। এই সময়কালে তামিল ভক্তি মুভমেন্ট কিভাবে গড়ে উঠছে, এখানে রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজগুলো মানে আরও বেশি পোক্ত হচ্ছে, আরও বেশি যে উত্থান করছে তার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। গ্রোথ অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, কীভাবে মানে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটছে, শিল্প আরও বিকাশ ঘটছে, কীভাবে আরও বেশি মন্দির নির্মিত হচ্ছে, টেম্পল আর্কিটেকচার সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এবং মেজর ফিলোসফিক্যাল যে থিঙ্কার এবং বিভিন্ন যে প্রধান দার্শনিকদের যে চিন্তাধারা সে সম্পর্কে পড়তে হচ্ছে। আইডিয়া অফ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, কী সায়েন্সের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে গুপ্ত পরবর্তী যুগে, মানে গণিতের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, কি নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, সেইগুলো আমাদের পড়তে হবে।
আরব কনকুয়েস্ট অফ সিন্ধ আলবেরেনি আলবেরেনি সম্পর্কে পড়তে হচ্ছে, এবং 1712 খ্রিস্টাব্দে যে সিন্ধুরা আরব আক্রমণ করেছিলেন, আরব জয় করেছিলেন, এই আরব বিজয়ের তাৎপর্য কি, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। নেক্সট এই যে আমি বাংলা মানে ভাষায় আমি বোঝাবার চেষ্টা করলাম, তোমাদের সিলেবাসগুলোকে খুব মানে যথেষ্ট বোঝাবার চেষ্টা করেছি। তো যাই হোক, তোমরা বারবার শুনবে, তাহলে সিলেবাসটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো ইউনিট বিতে দেখো চারটে রয়েছে, 1 2 3 4 সিলেবাস হিসেবে সাজিয়েছেন। ইউনিট 1-এ রয়েছে মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং মানে সময়কালটা 13 এবং 15 মানে 13th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরিজ এর মধ্যে সময়কালটা দিয়েছে। এখানে তোমাদের পড়তে হবে মোহাম্মদ ঘুরি, যাকে বলা হচ্ছে মানে মোহাম্মদ গজনভি, কিভাবে তিনি ক্যাম্পেইনস অফ মোহাম্মদ গজনভি তোমাদের পড়তে হবে। এবং এখানে পড়তে হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ দ্য দিল্লি সুলতানাট, অর্থাৎ কিভাবে দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে কুতুবউদ্দিন আইবকের নেতৃত্বে, এবং কুতুবউদ্দিন আইবক থেকে গিয়াসউদ্দিন বরমনির শাসনকাল। খলজি বিপ্লব পড়তে হবে, আলাউদ্দিন খলজি পড়তে হবে, আলাউদ্দিন খলজি যে রাজ্য জয় এবং তার অর্থনৈতিক যে সংস্কারগুলো পড়তে হবে। মোহাম্মদ বিন তুগলক পড়তে হবে, তার বিভিন্ন পরিকল্পনাগুলো পড়তে হবে। ফিরোজ শাহ তুগলক পড়তে হবে, এবং এই সময়কালে মানে অর্থনীতি ব্যবস্থা কতটা পরিবর্তন হয়েছিল, এবং তুগলক বংশের পতনের কারণ কি পরবর্তীকালে। ঠিক আছে, এর আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা হচ্ছে বেঙ্গল আন্ডার দ্য ইলিয়াস শাহী অ্যান্ড হাসান শাহী ডাইনেস্টিজ, অর্থাৎ ইলিয়াস শাহী বংশ কিভাবে বাংলায় প্রতিষ্ঠিত হচ্ছে, কিভাবে হুসেন শাহী বংশ প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, হুসেন শাহী বংশ, উচ্চারণটা হুসেন শাহী, এই হুসেন শাহী বংশ প্রতিষ্ঠিত হচ্ছে, সে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। এবং নেক্সট হচ্ছে বাহমনি অ্যান্ড বিজয়নগর এম্পায়ার, খুব ইম্পর্টেন্ট এটা, বাহমনি সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে সোসাইটি কালচার অ্যান্ড ইকোনমি ডিউরিং, অর্থাৎ তোমার 15 থেকে মানে 13 থেকে 15 সময়কালে বা 15 শতকে সমাজ, কালচার অর্থাৎ সংস্কৃতি এবং অর্থনীতি সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, এখানে কি কি আলোচনা করা হবে না, এখানে করা হবে সুফি এবং ভক্তিবাদী আন্দোলন, অর্থাৎ সুফি ভক্তিবাদী আন্দোলনে যাদের যাদের ভূমিকা ছিল তাদের সম্পর্কে আলোচনা করা হবে। গ্রোথ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন আঞ্চলিক যে ভাষার উত্থান করছে, সাহিত্যের উত্থান করছে, সে সম্পর্কে আলোচনা করা হবে। নেচার অফ দ্য স্টেট, রাষ্ট্রের মানে প্রকৃতিটা আলোচনা করা হবে, রাষ্ট্রের প্রকৃতি কি ছিল ওই সময়কালে। তারপরে এগ্রিকালচার, রেভিনিউ সিস্টেম, বিশেষ করে ইকতা সিস্টেমটা পড়ানো হবে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার পড়ানো হবে। 3 নম্বরে যেটা পড়ানো হবে যে মেজর পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং 16 to 18 সেঞ্চুরিজ, 16 to 18 অর্থাৎ তোমাদের 16 থেকে 18 শতকে যে প্রধান রাজনৈতিক যে ভারতবর্ষের যে পরিবর্তনগুলো ঘটেছিল সেই সম্পর্কে। অর্থাৎ এই সময় পড়া হচ্ছে কামিং অফ দ্য মুঘলস, অর্থাৎ মুঘলরা কিভাবে ভারতবর্ষে আসছেন সেই সময়কালে, বাবর অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ দ্য মুঘল এম্পায়ার, অর্থাৎ বাবর কিভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন, আফগানদের সঙ্গে তাদের শত্রুতা, হুমায়ুন, শেরশাহ, কনসলিডেশন অফ দ্য মুঘল এম্পায়ার, আকবর পড়তে হচ্ছে, জাহাঙ্গীর পড়তে হবে, নূরজাহান পড়তে হবে, শাহজাহান পড়তে হবে, ঔরঙ্গজেব পড়তে হবে। বুঝতে পারছো, এগুলো সবই আমাদের পড়তে হবে। এছাড়া আমাদের পড়তে হচ্ছে দ্য মুঘল সেন্ট্রাল স্টেট অ্যান্ড রিজিওনাল পাওয়ার্স, এগুলো আলোচনা করতে হবে, বিশেষ করে রাজপুত, আফগান, মারাঠা, শিখ। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। এছাড়া আমাদের সেই সময়কালে বিভিন্ন বিদ্রোহগুলো, বিশেষ করে সদগামী বিদ্রোহ, যেটা আমরা জানি ঔরঙ্গজেবের আমলে হয়েছিল, জাট বিদ্রোহ, এই বিদ্রোহগুলো আমাদের পড়তে হচ্ছে। তারপরে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ পড়তে হচ্ছে। মুঘল সাম্রাজ্যের পতনের পর সেই সময়কাল, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল শাসকদের জন্য মুঘল সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয়। এবং আমি পড়াবো যখন তোমাদের আলোচনা করবে এই বিষয়গুলো, সেই সময়কালে রাইজ অফ দ্য রিজিওনাল স্টেট, অর্থাৎ কি না যে আঞ্চলিক রাষ্ট্রের উত্থান ঘটছে, বিশেষ করে বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা, এই সময়ে এই সমস্ত জায়গাগুলোতে যে বিভিন্ন রিজিওনাল স্টেটগুলোর উত্থান ঘটছে, যেগুলো আমি নামগুলো বললাম, সেই সম্পর্কে আলোচনা করতে হবে।
আর লাস্ট তোমাদের এই পেপারে যেটা আলোচনা করতে হবে সোসাইটি, সিলেবাসটার মানে অধ্যায়টার নাম হচ্ছে সোসাইটি, কালচার অ্যান্ড ইকোনমি ডিউরিং 16 অ্যান্ড 18 সেঞ্চুরিজ, অর্থাৎ 18 এবং 16 এবং 18 শতকের সময়ে সমাজ, সংস্কৃতি এবং রাজনীতি, সমাজ, সংস্কৃতি এবং অর্থনীতি। এই সময়কালে তোমাদের পড়তে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, শাসন ব্যবস্থা, শেরশাহ থেকে তার আকবর পর্যন্ত শাসন ব্যবস্থা, জায়গির মনসবদারি সিস্টেম পড়তে হচ্ছে। এই সময়কালে পড়তে হচ্ছে বিভিন্ন ধর্মনীতি, সুলিকুল দিন ইলাহি, ঠিক আছে। এরপর দেখো তোমাদের মুঘল যুগের লিটারেচার, মুঘল যুগ অর্থনীতি, মুঘল যুগের সমাজ, এগুলো পড়তে হবে। মুঘল যুগের সেই সময়কালের নগরায়ন, ট্রেড, কমার্স, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। এছাড়া আমাদের পড়তে হবে কামিং অফ দ্য ইউরোপিয়ান মার্চেন্ট অ্যান্ড ট্রেড রেভলিউশন, এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে। এই হচ্ছে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এর হচ্ছে সিলেবাস। এটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়ার WBCS এর সিলেবাস। আমি বাংলা ভাষায় বোঝাবার চেষ্টা করেছি সিলেবাস ওয়াইজ, যাদের অসুবিধা একটু প্রবলেম হচ্ছিল, তাই আশা করি তোমাদের সেই সমস্যাটা থাকবে না। আমি ভেঙে ভেঙে বোঝাবার চেষ্টা করেছি এবং ইম্পর্টেন্ট টপিকগুলো, এতগুলো টপিক তো আলোচনা করা সম্ভব না, ইম্পর্টেন্ট তোমাদের টপিক মেন এক্সামের জন্য বা অপশনালের ভিত্তিতে কিভাবে তুমি লিখবে এই ভিত্তিতে আলোচনা করার আমি চেষ্টা করব, ওই স্ট্যান্ডার্ডে লেখার চেষ্টা করব বা তোমাদের বলার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং নেক্সট তোমরা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থেকো অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।